ঘোষণা দেওয়ার কথা। 1 নাম্বার ঘোষণা হচ্ছে গিয়ে যে আপনারা অনেকেই রিকলিং ওয়ার্কশপ চাইছেন, আমরা চেষ্টা করতেছি রিকলিং ওয়ার্কশপটা একটা টাইমের মধ্যে নিয়ে আসার জন্য। এটা একটা ভালো ঘোষণা। যারা অফলাইনে আছেন তাদের সাথে আমার দেখা হবে ডিসেম্বরের 5 তারিখে। লাস্ট মিনিটে কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনারা গুছাতে পারবেন, স্পেশালি যারা ফাউন্ডেশন 4 আর ফাউন্ডেশন ব্যাচ, এই 2 ব্যাচের সাথে আমার বসা হয় নাই, তাদের সাথে আমি সরাসরি সামনাসামনি ডিসেম্বরের 5 তারিখে বসবো, ইনশাল্লাহ সময় জানায় দেওয়া হবে। আর নেক্সট আরেকটা ঘোষণা হচ্ছে গিয়ে যে আপনাদের যে আমি সিফিলিসটা পড়াইছিলাম তখন, সিফিলিস পড়ানো ঠিক আছে, কিন্তু সিফিলিসের প্রশ্ন যে ম্যাডাম করেছিলেন বা যে ম্যাডামের মানে যে ম্যাডাম আসলে এই কোশ্চেনের ছিলেন, মডারেশন ছিলেন, অবশেষে এই উত্তর জানা গেছে। তো সেটা নিয়ে আজকে সিফিলিস, যেহেতু একটু ভুল হয়েছিল উত্তরটাতে, তাই আমি আজকে সবাইকে বলবো আপনারা আজকের ক্লাসটাতে কনসেন্ট্রেট করেন। এটাই সেই উত্তর এবং সেটা অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে যে আজকের উত্তরটা দিয়ে দিচ্ছি। সিফিলিস থেকে যে প্রশ্নটা আসছিল আপনাদের গত সেশনে, সেটা হচ্ছে একটা পেশেন্ট আপনার কাছে আসছে যার VDRL পজিটিভ এবং ডায়াগনোসিস অ্যাজ সিফিলিস, ডায়াগনোসড অ্যাজ সিফিলিস, হুইচ কনফার্মেটরি টেস্ট শুড বি ডান ফর সিফিলিস। এটা হচ্ছে, এটা আসছিল। কোশ্চেনটার দুটা পার্ট, আপনাদেরকে কনফিউশন করানোর জন্য বলা হয়েছে হুইচ ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর সিফিলিস। সিফিলিসের 3 টাইপের টেস্ট আছে, ঠিক আছে? সিফিলিসের 3 টাইপের টেস্ট আছে, একটা হচ্ছে স্ক্রিনিং, আর একটা হচ্ছে স্ক্রিনিং এর পর আপনি কি কনফার্মেশন টেস্ট করবেন, আর 3 নাম্বার হচ্ছে ডিরেক্ট কনফার্মেটরি টেস্ট। প্রথমে পিছন থেকে আসি, ডিরেক্ট কনফার্মেটরি টেস্ট অফ সিফিলিস। আচ্ছা, ইয়া আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। ঠিক আছে। ডিরেক্ট কনফার্মেটরি টেস্ট ফর সিফিলিস যদি আমরা এক বাক্যে বলি তাহলে সেটা হচ্ছে PCR, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখন আসেন নেক্সট একটা জাম্প করে যে স্ক্রিনিং টেস্টটা দেখি। স্ক্রিনিং টেস্ট হচ্ছে VDRL এবং TPHA। সিফিলিসের সাথে আর কাউকে গুলাবেন না, সিফিলিস তার নিজস্ব টেস্ট নিয়ে চলে, সিফিলিসের সাথে আর কাউকে গুলাবেন না। সিফিলিসের স্ক্রিনিং টেস্ট এটা দেখে HIV টেস্ট আরেকটা হবে, এরকম কিছু করবেন না, সিফিলিস তার নিজস্ব টেস্ট নিয়ে চলে। তাহলে আমরা সিফিলিসের দুটা টেস্ট জানতে পারলাম, একটা হচ্ছে ডায়াগনস্টিক বা কনফার্মেটরি টেস্ট যেটা হচ্ছে PCR, আরেকটা হচ্ছে আমাদের স্ক্রিনিং টেস্ট দুটা, একটা হচ্ছে VDRL অথবা TPHA। এইখানে অপশন কি কি ছিল? এই প্রশ্নটাতে প্রথম অপশন ছিল RPR, যেটা আমাদের সিফিলিসিস টেস্টের মধ্যে পড়ে না। সেকেন্ড অপশন ছিল TPHA, যেটা আমাদের সিফিলিসিস স্ক্রিনিং টেস্টের মধ্যে পড়ে। থার্ড অপশন ছিল NAT, যেটা আমার PCR এর অপশনের মধ্যে পড়ে, বাট ডিরেক্টলি NAT এখানে উল্লেখ করা নাই বইতে। যেহেতু উল্লেখ করা নাই সেহেতু গাইনির ম্যাডামরা সাধারণত ন্যাটটাকে PCR, PCR কে NAT এরকম অনেক সময় কনফিউশনের মধ্যে চলে যান, কিন্তু মাইক্রোবায়োলজি থেকে ক্লিয়ার করা হয়েছে ন্যাটটা হচ্ছে PCR এর অংশ, মানে PCR এর একটা পার্ট হচ্ছে NAT। কিন্তু আপনাদের পরবর্তী দুটা অপশন দিয়ে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ডি নাম্বারে ছিল এলাইজা, যেটাতেও আমাদেরকে কিছু বলা নাই, বলা আছে এটা সিফিলিসের সেরোলজিক্যাল টেস্ট স্পেসিফিক ফর সিফিলিস। আর ই নাম্বারে ছিল FTA অ্যাবসর্বেন্ট টেস্ট। এখন চলে আসি আমাদের বইগুলা কি বলে সেটা দেখার জন্য। প্রথম কথা, এটা হচ্ছে গাইনি দত্তের 123 নাম্বার পাতা। যাদের কাছে পুরাতন শীট আছে এটা আছে, আর যাদের কাছে নতুন শীট আছে এই টেস্টটা নাই। তো আপনারা দেখবেন গাইনি দত্তের 123 নাম্বার পাতাতে আমাদের একটা খুব সুন্দর লাইন আছে, দেখেন। আমাদের সেরোলজিক্যাল এবং নন সেরোলজিক্যাল টেস্টের মধ্যে, সেরোলজিক্যাল টেস্টের মধ্যে দেখেন VDRL টেস্ট, আর স্পেসিফিক টেস্টের মধ্যে কিন্তু VDRL টেস্টের কথা দেওয়া নাই। এইখানে 3টা লাইন আছে, দেখেন। ফ্লুরোসেন্ট ট্রিপোনোমার অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট কে বলা হয় একটা এক্সপেন্সিভ বা কনফার্মেটরি টেস্ট। এটা কখন করবেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এইটা কখন করবেন সেটা বলা হয়েছে, দেখেন। যখন VDRL এবং TPH টেস্ট ইউজড হবে স্ক্রিনিং এর জন্য তখন, এবং এই FTA অ্যান্টিবডি টেস্টটা বেসিক্যালি তখন না, বলা হয়েছে VDRL এবং TPH টেস্ট একটা স্ক্রিনিং এর জন্য ইউজ হয়, আর FTA অ্যান্টিবডি টেস্টটা ইউজ হয় কনফার্মেশনের জন্য। গাইনি দত্তে ডিরেক্টলি বলা নাই, কিন্তু বলা হয়েছে এটা এক্সপেন্সিভ বা কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে। ওখানে আবার বলা হয়েছে কারেন্টলি আমাদের যে PCR টেস্ট সেটা এবং ইমিউনোব্লটিংটা মোর সেন্সিটিভ এবং কনফার্মেটরি টেস্ট, কিন্তু কোথাও বলা নাই কোনটার পর কি করবেন। বাট এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে একটা লাইন দেওয়া আছে যে এটা একটা স্ক্রিনিং টেস্ট,
আর এফটিএ অ্যান্টিবডি টেস্ট একটা কনফার্মেটরি টেস্ট। এখন চলে আসেন এটার উত্তর খুঁজতে গিয়ে আমরা যদি অবস 10th এডিশনে দেখি, যেটা 282 নাম্বার পাতায় আছে, এখানে বলছে তারা যদি আমরা একটা ভিডিআরএল টেস্ট পজিটিভ পাই সেটাকে আমরা কনফার্ম করব এফটিএ অ্যান্টিবডি অ্যান্ড ট্রিপোনোমা প্যালাইডাম মাইক্রোহিমাগ্লুটিন টেস্ট দিয়ে, মানে বোথ আমাদের করতে হবে, কিন্তু আমাদের অপশনে ছিল না। তো যেই ম্যাডাম কোশ্চেনটা করছেন ওনাকে যখন পাওয়া গেছে উনি এটাকে ডিরেক্টলি অ্যান্সার দেননি। উনি যে অ্যান্সারটা দিচ্ছেন সেটা বলা হয়েছে, উনি অ্যান্সারটা দিচ্ছেন এইভাবে, যদি কোনো কিছুর স্ক্রিনিং টেস্ট দেওয়া হয় তাহলে যদি পিসিআর উল্লেখ করা না থাকে ডিরেক্টলি, যেহেতু পিসিআর ডিরেক্টলি উল্লেখ করা ছিল না তাই এটার অ্যান্সার এফটিএ অ্যান্টিবডি হবে। অনেক পেঁচানো, অনেক প্রবলেম, ইয়াস। তো এটাকে একটা সামেশনে নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে এই স্লাইডটা দিচ্ছি, এবং সবাই আমাদের যত স্টুডেন্ট আছেন মনে রাখেন এটাই সেই সামেশন যেটা দিয়ে আপনারা অ্যান্সার দিবেন। সিফিলিস ইনভেস্টিগেশনের সামেশন হচ্ছে আমরা স্ক্রিনিং করি ভিডিআরএল এবং টিপিএইচ দিয়ে, যে কোনো একটা দিয়ে আমরা স্ক্রিনিং করি। যে কোনো একটা যদি আমরা পজিটিভ পাই তাহলে কনফার্মেটরি হিসাবে আমরা এফটিএ অ্যান্টিবডি মানে এফটিএ অ্যাবজর্বেশন টেস্টটা করতে পারি যদি আমাদের স্ক্রিনিং টেস্টটা পজিটিভ হয়। যেরকম এই ক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে বলছে, এই প্রশ্নে বলছে স্ক্রিনিংটা পজিটিভ। যদি আমাদের স্ক্রিনিং বলে কোনো উল্লেখ না থাকে, যদি বলা হয় আপনার কাছে একটা পেশেন্ট আসছে, আপনি সিফিলিসের ডায়াগনস্টিক বা কনফার্মেটরি টেস্ট কোনটা করবেন, তাহলে যদি অ্যান্সারে পিসিআর থাকে সেটাই অ্যান্সার হবে। যদি আমাদের পিসিআর অ্যান্সারে না থাকে, এফটিএ অ্যান্টিবডি এবং ইমিউনোব্লটিং থাকে এবং কোথাও বলা নাই যে তার স্ক্রিনিং টেস্ট করা হয়েছে, মানে কোথাও বলা নাই তার স্ক্রিনিং টেস্ট করা হয়েছে, তখন ইমিউনোব্লটিং হবে। যদি আমাদের বলা হয় যে স্ক্রিনিং টেস্ট করা হয়েছে, এই ভিডিআরএল অথবা টিপিএইচ এ করা হয়েছে, পেশেন্টটা প্রেগনেন্ট, তাহলে এফটিএ অ্যাবজর্পশন টেস্ট এবং এমএইচ এ টিপি দুটা একত্রে যে অ্যান্সারটা হবে সেটা অ্যান্সার হবে। যদি আমাদের বলা হয় যে না স্ক্রিনিং করা হয়েছে, এফটিএ অ্যান্টিবডিটা আছে, তাহলে অ্যান্সারে এফটিএ অ্যান্টিবডি হবে যদি পিসিআর না দেওয়া হয়। পিসিআর কথাটা যদি না দেওয়া থাকে ডিরেক্টলি তাহলে এফটিএ অ্যান্টিবডিটা হবে। তাহলে আপনারা মাথায় রাখেন এফটিএ অ্যান্টিবডি কখন হবে, যখন স্ক্রিনিং করা থাকবে এবং পিসিআর অপশনে থাকবে না। সেটা ন্যাট থাকুক, ইমিউনোব্লটিনিং থাকুক, যদি আপনার ইনিশিয়াল স্ক্রিনিং করা হয় তাহলে অ্যান্সার এফটিএ অ্যান্টিবডি থাকবে। যদি পিসিআর দেওয়া থাকে তাহলে অ্যান্সার পিসিআর হবে, আনলেস আদারওয়াইজ প্রুভেন। এবং পিসিআরটা সাধারণত কখন হবে, বেশিরভাগ ক্ষেত্রে যদি দেওয়া থাকে কোনটা ডায়াগনস্টিক বা কনফার্মেটরি টেস্ট। এটাই ছিল আপনাদের আজকের জন্য অ্যান্সার। সেটা হচ্ছে ভিডিআরএল টেস্ট পজিটিভ আসছে, সে হচ্ছে ডায়াগনোসিস সিফিলিস হয়েছে, তার কনফার্মেটরি টেস্ট ফর সিফিলিস হচ্ছে এফটিএ অ্যান্টিবডি, যেটা আপনাদের জুলাই 23-এ আসছে। ওখানে অ্যান্সারে ন্যাট ছিল, ন্যাটটা হবে না। পিসিআর যদি থাকতো তাহলে আমরা একটু কনফিউজড হয়ে যেতাম, কিন্তু যেহেতু স্ক্রিনিং টেস্ট করা হয়েছে তাই আমরা এফটিএ অ্যান্টিবডি দিব। এবং যেখানে ডিরেক্টলি বলা আছে যে হচ্ছে গিয়ে এফটিএ অ্যান্টিবডি ভিডিআরএল করলে এফটিএ অ্যান্টিবডিটা হচ্ছে গিয়ে যে করা যায়। এখন কথা হচ্ছে আপনারা আমাকে একটা জিনিস খেয়াল করে রাখবেন, যে দেখেন যখন আমাদের অপস দত্তটা ছিল, অপস দত্তে কিন্তু কোথাও এই দেখেন ফিটাল ইনফেকশন বলা আছে, কোথাও কিন্তু বলা নাই। এখানে যেরকম ডাইরেক্টলি বলা আছে কারেন্টলি পিসিআর ইভালুয়েটেড মোর সেনসিটিভ এন্ড কনফার্মেটরি, সেহেতু কোথাও বলা নাই যে আপনি স্ক্রিনিং করার পর পিসিআর করবেন। এই জন্য স্ক্রিনিং টেস্ট যদি উল্লেখ করা থাকে, অ্যান্সার এফটিএ অ্যান্টিবডিজ হবে। স্ক্রিনিং টেস্ট উল্লেখ করা থাকলে অ্যান্সার এফটিএ অ্যান্টিবডি হবে। এটাই ছিল কথা। আমি শুধুমাত্র 5 মিনিটের জন্য আপনাদের কোশ্চেন অ্যান্সার নিব, জাস্ট 5 মিনিট। যারা যারা লিখতে চান লেখেন, কোনো প্রশ্ন থাকলে, মানে মুখে না, লিখতে চাইলে লেখেন। শুধুমাত্র মানে এই প্রশ্নটার জন্য আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে লেখেন। আমার মনে হয় যদি আমি নাও বুঝাইতে পারি, আল্লাহ না করুক, এইটা দেখে তো বোঝা যাবে। আপনারা বলতে পারেন যে আপু স্ক্রিনিং টেস্টটা দেওয়া আছে, ভিডিআরএল দেওয়া আছে, এফটিএ অ্যান্টিবডিজ আর পিসিআর দুটাই দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব? যদিও সেই ক্ষেত্রে পিসিআর অ্যান্সার হওয়া উচিত, কিন্তু এই একটা কারণে পিসিআর অ্যান্সার হওয়ার চান্স কমে যায়। যদি প্রেগনেন্ট আসে তাহলে তো একদমই কমে যায়, তাহলে তো দিবেনই না। আরেকটা হচ্ছে এই লাইনটার জন্য। কিন্তু ডিরেক্টলি যদি কোশ্চেন আসে ডাইরেক্ট ডায়াগনোসিস তাহলে পিসিআর দিবেন। যদি ডাইরেক্ট ডায়াগনোসিস কোশ্চেন আসে কিন্তু অ্যান্সারে পিসিআর নাই, ইমিউনোব্লটিনিং আছে, তাহলে ইমিউনোব্লটিং অ্যান্সার হবে, সেটা এফটি অ্যান্টিবডি থাকুক আর না থাকুক। কেউ কোনো কিছু লেখেন নাই, তাহলে আমি এইটুকুনই পড়াইতে আসছিলাম।
সো থ্যাংক ইউ অল। যেহেতু এই ক্লাসে আমি যেহেতু বলছিলাম ওটা ন্যাট হবে, ন্যাট অ্যান্সার হবে না, ওটার অ্যান্সার এফটি অ্যান্টিবডি হবে। আবার দেখে নেন সবাই, এইটুকুন স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নেন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের যারা র্যাপিড রিভিশন ব্যাচে ভর্তি হয়েছেন তাদের সাথে আমার এই রকম সামেশন আকারেই দেখা হবে ক্লাসে। সুন্দর করে বুঝা এরকম ছোট ছোট সামেশন দিয়ে দিব আমরা। সেটা হচ্ছে গিয়ে যে এই যে এই সামেশনের যে একটা স্লাইড দিলাম, এরকম একটা স্লাইড দিব। আর এই সামেশনের স্লাইডটা আমি আপনাদের ফাইনাল গ্রুপে আগামীকালকে আপলোড করে দিব, জাস্ট এইটুকুনো, মানে পোস্ট আকারে আপলোড করে দিব। সো ডোন্ট ওয়ারি, আপনারা আমাদের সাথে থাকেন। আপনাদের এইবারের এসবি এর জন্য যে সময়টা আপনারা পাবেন না, যে হ্যাঁ আমরা 4 ঘন্টার মধ্যে পরীক্ষা দিচ্ছি, এইরকম সুন্দর করে যদি একটা সামেশন আপনাদের সামনে থাকে, অথবা আমরা যদি বুঝাই দিতে পারি, তাহলে আমার ধারণা আপনাদের আর কোনো কনফিউশন হবে না এবং আপনারা পরীক্ষার হলে অনেক কনফিডেন্ট থাকবেন। তাই বারবার বলতেছি, সিঙ্গেল গাইডলাইন ফলো করেন, সিঙ্গেল গাইডলাইন ফলো করেন, সিঙ্গেল গাইডলাইন ফলো করেন। এখন আর কোথাও ছুটবেন না। যারা জেনেসিসের সাথে ছিলেন সবসময়, জেনেসিসের সাথেই থাকেন। এখন এখানে যেভাবে পড়ানো হচ্ছে সেভাবে পড়ালেই আশা রাখা যায় ইনশাল্লাহ আপনাদের ভালো একটা ফলাফল হবে। দুটা কোশ্চেনের উত্তর দিয়ে যাই। একটা হচ্ছে এইবারের প্রশ্ন কঠিন হবে না সহজ হবে। প্রথম কথা, এইবারে একটা বার আপনাদের তুলে দিচ্ছে যে 210 মার্কের আপনাদের পাস হবে, মানে 210-এ আপনাদের পাস হবে। আগের বার যেমন অনেকজন ফেল করছেন 217, 19, 20 পেয়ে, সেরকম আর এইবার হবে না। এবং আপনাদের এইবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে, যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেটা বেশি পড়ে গেলে আপনারা 210-এর কাছাকাছি চলে যাইতে পারবেন। কিন্তু একই সাথে একটা সময়ের একটা খেলা শুরু হয়ে গেছে। তাই যারা মোটামুটি বারবার রিভিশন করবেন, ট্রিপল স্টার টপিক গুলা বেশি দেখবেন এবং জানা জিনিস কম ভুল করবেন, তাদের এইবারে পাশের হার বেশি হবে। আশা রাখা যায় গতবারের চেয়ে এবারে পাশের হার বাড়বে ইনশাল্লাহ। প্রশ্ন কেমন হবে এটা তো প্রশ্নই বলবে, আমরা পড়াচ্ছি সব। তো প্রশ্ন আপনাদের জানার মধ্যেই অবশ্যই 70 থেকে 80% প্রশ্ন, স্পেশালি 60% প্রশ্ন একদমই সহজ আসবে এবং 70 থেকে 80% প্রশ্ন আপনাদের জানার মধ্যে আসবে। 10 থেকে 15% প্রশ্ন, 10% একটু কঠিন করবেই ম্যাডামরা, এটা প্রতিবারই করে। এখন এটা 10 করবে না 15 করবে, প্রতিবার 5 থেকে 10 করে, এবার 10 থেকে 15 করতে পারে, কিন্তু সেটার জন্য আপনাদের পাশ আটকাবে না যদি আপনি ঠিক মতো পড়ে যান। এটা হচ্ছে আসল ঘটনা, তাই একটু কনফিডেন্ট থাকবেন। আর পরীক্ষা ডিসেম্বরের 30 তারিখ 31 তারিখে হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা দেয় নাই, তাই কেউ ঘাবড়াবেন না। হ্যাঁ, জানুয়ারির 3 তারিখে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই 2 তারিখের মধ্যে আপনারা পড়া শেষ করবেন। কারণ একই দিনে হয়তোবা মেডিসিনের পরীক্ষা হবে না, মানে দেখা যাবে যে আগে তো 3 পেপারে হইতো, এখন আসলে অ্যাকচুয়ালি একই দিনে একটা টপিক, একটা সাবজেক্ট শেষ করে দিবে। হয়তো সারা দিন ব্যাপী 4 ঘন্টা ব্যাপী গাইনি হইলো, ওই দিন হয়তোবা অন্য টাইমে হইলো, তাই দেখা গেল কারো গাইনির পরীক্ষা 3 তারিখেও হইতে পারে অথবা 4 তারিখেও হইতে পারে, এরকম ভাবে দিতে পারে। কিন্তু 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এরকম আশা রাখা যায়। তো জ্বালাময়ী কোশ্চেন, সময়, ক্লক ইজ টিকিং, কিন্তু সময় আছে, এখন যারা পড়বেন তারা পারবেন। আমি সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী মেন্টরদেরকে শুরু করতে বলেন। জি নিতু ম্যাম, শুরু করবেন ম্যাম।
ঠিক আছে, সবাইকে মিউট করা আছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম আপুরা, আমি ডাক্তার তানজিন ইসলাম নিতু। কি হলো ওটা? Recording in progress. দাও। আসসালামু আলাইকুম আপুরা, আমি ডাক্তার তানজিন ইসলাম নিতু, পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে। আপনাদের সাথে তো ফারিয়া আপু যুক্ত ছিলেন, তাই না? আপনাদের এই যে সিফিলিসের এই কোশ্চেনটা নিয়ে আপু যেন কেউ কনফিউশনে না পড়েন। হ্যাঁ, আপু সুন্দরভাবে কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছেন যে আপনি কখন কোনটা দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমাদের শুরু করি। আপনাদের লাস্টে হচ্ছে আমি আপনাদের কোশ্চেন গুলো নিব, আর কোন স্টেম যদি আপনাদের লিখতে না পারেন তাহলে হচ্ছে লাস্টে আমাকে বলবেন। ঠিক আছে, আর হচ্ছে বিসিপিএস এর এই স্টেম গুলো হচ্ছে দেখা গেছে যে আমরা যেগুলো কালেক্ট করেছি স্টেম গুলো এদিক সেদিক হইতে পারে। হ্যাঁ, আপনাদের সাথে দেখা গেছে যে দুই একটা স্টেম আপনার কাছে মনে হলো তো আমি তো পরীক্ষা দিয়েছি, এটা আসলে মনে হয় এমন আসছিল। তেমন হতে পারে, কারণ হচ্ছে এই কোশ্চেন গুলো তো আসলে আমরা তো ডিরেক্ট পাই না, আপনাদের থেকে কালেক্ট করা। তো ঠিক আছে, সবার লাস্টে কোশ্চেন গুলো করবেন, আমার সেশনটা শেষ হোক তারপরে। চলেন তাহলে শুরু করি হচ্ছে এমসিকিউ দিয়ে। হ্যাঁ, প্রথম এমসিকিউটা মানে ছিল যে কেমিক্যাল মিডিয়েটরস ফর দ্য টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। ঠিক আছে, মানে হাইপারসেনসিটিভিটি থেকে যে কেমিক্যাল মিডিয়েটরস গুলো কি কি ছিল, এরকম যে অপশন এরকম ছিল যে এক নাম্বার অপশন হচ্ছে লিকোট্রিন ছিল, বি ছিল হিস্টামিন, সি ছিল সেরোটোনিন, আর ডি ছিল প্রোস্টাগ্ল্যান্ডিন, আর ই ছিল ডোপামিন। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন এই যে কেমিক্যাল মিডিয়েটর ফর টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, দেখেন হিস্টামিন, সেরোটোনিন, লিকোট্রিনস, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রোম্বাক্সিনস, আর প্যাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, আর ইসোনোফিল কেমোটেকটিভ ফ্যাক্টর। ঠিক আছে, তা আমাদের অপশনটা ছিল হচ্ছে এ ছিল লিকোটিনস, বি ছিল হিস্টামিন, সি ছিল সেরোটোনিন, আর আপনার ডি ছিল প্রোস্টাগ্ল্যান্ডিন, আর ই ছিল হচ্ছে ডোপামিন। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এ বি সি ডি সবগুলো অপশনে ট্রু ছিল, আর ই নাম্বার অপশনটা ডোপামিন ছিল। দেখেন এই যে এখানে কোনো ডোপামিন অপশন স্ট্রিম পেয়েছেন না, এখানে কোনো ডোপামিনের কথা উল্লেখ করা নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে ই নাম্বার অপশনটা হচ্ছে ফলস, আর বাকি হচ্ছে চারটা হচ্ছে ট্রু ছিল। আচ্ছা, দেখেন এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা যেরকম ছিল রিগার্ডিং কমপ্লিমেন্ট পাথর। কমপ্লিমেন্ট পাথর নিয়ে কোশ্চেন ছিল, যেমন হচ্ছে দেখেন এই নাম্বার কোশ্চেনটা ছিল যেরকম C3 is converted into C3 এবং C3b, আর বি ছিল টু অ্যাক্টিভেট অল্টারনেটিভ পাথওয়ে ব্যাকটেরিয়াল সেল নিডেড, আর সি নাম্বার অপশন ছিল হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে রিকোয়ার এগ্রিগেটেড ইমিউনোগ্লোবুলিন এ, আর ডি ছিল কি মান্নান বাইন্ডিং ল্যাকটিন ইজ নিডেড ফর ক্লাসিক্যাল পাথওয়ে, আর ই নাম্বার অপশন ছিল হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম মোস্ট ইফিসিয়েন্ট ফর ক্লাসিক্যাল পাথওয়ে। তাহলে দেখেন কমপ্লিমেন্ট অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন কমপ্লিমেন্ট এই যে C3b ইজ কনভার্টেড ইনটু C3a C3b, তাহলে আমাদের এই নাম্বার অপশনটা হচ্ছে ট্রু। বি নাম্বার অপশনটা ছিল টু অ্যাক্টিভেট অল্টারনেটিভ পাথওয়ে ব্যাকটেরিয়াল সেল নিডেড। হ্যাঁ, দেখেন এই যে অল্টারনেটিভ পাথওয়েতে আমাদের হচ্ছে কি লাইপোপলিস্যাকারাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাগে, তাহলে বি নাম্বার অপশনটাও আমাদের ট্রু। ঠিক আছে, এরপর সি ছিল কি ক্লাসিক্যাল পাথর রিকোয়ার এগ্রিগেটেড ইমিউনোগ্লোবুলিন এ। ইমিউনোগ্লোবুলিন এ কি ক্লাসিক্যাল পাথর? তাহলে হচ্ছে না, এটা হচ্ছে ফলস। দেখেন অল্টারনেটিভ পাথর যেটা রিকোয়ার করে এগ্রিগেটেড ইমিউনোগ্লোবুলিন এ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের সি অপশনটা হচ্ছে ফলস। ডি অপশন ছিল মান্নান বাইন্ডিং ল্যাকটিন ইজ নিডেড ফর ক্লাসিক্যাল পাথর। ক্লাসিক্যাল পাথর জন্য কি মান্নান বাইন্ডিং ল্যাকটিন লাগে? না, ওটা তো আমাদের ল্যাকটিন পাথরের জন্য লাগে, তাই না? তাহলে হচ্ছে আমাদের ডি অপশনটা হচ্ছে ফলস। আর দেখেন ই হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এমটা হচ্ছে মোস্ট ইফিসিয়েন্ট ফর ক্লাসিক্যাল পাথর। হ্যাঁ, এটা আমাদের একটা সেশনে এসবিও এরকম এসেছিল, তাই না? তাহলে আমাদের ই অপশনটা হচ্ছে ট্রু। তাহলে হচ্ছে কমপ্লিমেন্ট অনেক ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্ট থেকে কমপ্লিমেন্টের ফাংশন, দেন হচ্ছে পাথওয়ে। ঠিক আছে, আর হচ্ছে ক্লাসিক্যাল পাথরতে কি লাগে, অল্টারনেটিভ পাথরতে কি লাগে, ল্যাকটিন পাথরতে কি লাগে একটু পড়ে নিবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট শেষ। এখন হচ্ছে এনকে সেল। এনকে সেলটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এনকে সেল থেকে এরকম স্টেম ছিল যে এই নাম্বার স্টেমটা ছিল হচ্ছে এটা কি লার্জ গ্যানুলার লিম্ফোসাইট। বি অপশন ছিল হ্যাভ মেমোরি। হ্যাঁ, সি ছিল কিল ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল এন্ড সেল অফ দ্য অ্যালোগ্রাফট, আর ডি ছিল থাইমাস রিকোয়ার ফর ডেভেলপমেন্ট।
আর ডি ছিল অ্যাবসেন্স অফ CD3। ঠিক আছে, তাহলে হচ্ছে এনকে সেল তো আসলে সবাই আপনারা পারেন। হ্যাঁ, স্টেম গুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন দেখেন এ নাম্বার স্টেম ছিল লার্জ গ্যানুলার লিম্ফোসাইট, এটা হচ্ছে ট্রু অপশন ছিল। বি নাম্বার অপশন ছিল হ্যাভ মেমোরি, এনকে সেলে কি কোনো মেমোরি থাকে? না, নো মেমোরি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফলস। দেন হচ্ছে কিল ভাইরাস ইনফেক্টেড সেল, সেল অফ অ্যালোগ্রাফট এন্ড টিউমার সেল। হ্যাঁ, আমরা পড়েছি না এনকে সেলের ফাংশনের মধ্যে ভ্যাট দিয়ে, বি দিয়ে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, এ দিয়ে অ্যালোগ্রাফট আর টি দিয়ে হচ্ছে টিউমার সেল, তাই না? তাহলে এই স্টেমটাও হচ্ছে আমাদের জন্য ট্রু। আর ডি ডি অপশন ছিল এরকম যে থাইমাস রিকোয়ার ফর ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে ডি নাম্বার অপশন ছিল হচ্ছে কি থাইমাস রিকোয়ার ফর ডেভেলপমেন্ট। তাহলে হচ্ছে দেখেন ডি নাম্বারটা হচ্ছে কি থাইমাস নট রিকোয়ার ফর ডেভেলপমেন্ট, তাহলে হচ্ছে আমাদের ডিটা হচ্ছে ফলস। আর হচ্ছে ই ছিল হচ্ছে অ্যাবসেন্স অফ CD3, তাহলে হচ্ছে এই স্টেমটা হচ্ছে ট্রু। তাহলে হচ্ছে এনকে সেলের সাথে হচ্ছে 8টি ইম্পর্টেন্ট সেল আছে ম্যাক্রোফেজ, সেটাও পড়ে নিবেন। আচ্ছা, দেখেন এরপর অপশন কোশ্চেনটা ছিল হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। দেখেন প্রোটিন সিনথেসিস ইনহিবিটর এ নাম্বার অপশনে ছিল কি অ্যামাইনো গ্লাইকোসাইড, বি ছিল হচ্ছে পেনিসিলিন, এরপর সি হচ্ছে ভ্যানকোমাইসিন, ডি ছিল হচ্ছে পলিমিক্সিন, আর ই ছিল হচ্ছে ম্যাক্রোলিডস। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ফার্স্ট এ অপশনটা যে ছিল সেটা হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড। ঠিক আছে, সেটা হচ্ছে ট্রু, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। দেন হচ্ছে পেনিসিলিন, পেনিসিলিন কি আমাদের প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে পড়ে? না, সেটা হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। দেন হচ্ছে ভ্যানকোমাইসিন, সেটা হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। ঠিক আছে, আর ডি নাম্বার অপশন ছিল পলিমিক্সিন, সেটা হচ্ছে অল্টারনেশন অফ দ্য সেল মেমব্রেন ফাংশন। ঠিক আছে, ওটাও হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস ইনহিবিটর না। আর হচ্ছে লাস্টটা ছিল ই ম্যাক্রোলিড, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। তাহলে হচ্ছে আমাদের এ আর ইটা হচ্ছে ট্রু ছিল। হ্যাঁ, অ্যামিনো গ্লাইকোসাইড আর হচ্ছে ম্যাক্রোলিড। দেখেন এই যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গুলো হচ্ছে এভাবে মনে রাখবেন যে এভাবে আসতে পারে যে 30S রাইবোজোমাল সাব ইউনিট আর হচ্ছে 50S রাইবোজোমাল সাব ইউনিট, এভাবে আপনার ভাগ করে পড়বেন। হ্যাঁ, 30S ওই যে টি এ ডি মনে রাখবেন, টেট্রাসাইক্লিন আর অ্যামিনো গ্লাইকোসাইড, আর 50S রাইবোজোমাল সাব ইউনিট। ঠিক আছে, এগুলো একটু পড়বেন। আচ্ছা, দেখেন পরের কোশ্চেনটা হচ্ছে এনক্যাপসুলেটেড ভাইরাস আর ডেস্ট্রয় বাই হ্যান্ড ওয়াশিং, ফলোইং আর এনক্যাপসুলেটেড ভাইরাস। ঠিক আছে, এটাও হচ্ছে রিপিট আসা কোশ্চেন, আগের সেশনে এসেছিল। দেখেন এই এনক্যাপসুলেটেড ভাইরাসের হচ্ছে কি কি ভাইরাস হচ্ছে যেগুলো হ্যান্ড ওয়াশিং এর মাধ্যমে ডেস্ট্রয় হয়। এ অপশন ছিল কি সাইটোমেগালো ভাইরাস, বি ছিল হচ্ছে ইপস্টেন-বার ভাইরাস, সি ছিল র্যাবিস, ডি হচ্ছে রুবেলা, আর ই ছিল হেপাটাইটিস এ ভাইরাস। তাহলে দেখেন এনক্যাপসুলেটেড ভাইরাস গুলো হচ্ছে সাইটোমেগালো, ইপস্টেন-বার ভাইরাস আর হচ্ছে র্যাবিস। তাহলে আমাদের রুবেলা আর হচ্ছে হেপাটাইটিস এ যেটা ডি আর ই সেটা হচ্ছে ফলস, আর বাকি তিনটা অপশন ছিল ট্রু। আচ্ছা, এক্সাম্পল অফ কিল ভ্যাকসিন। হ্যাঁ, কিল ভ্যাকসিনের এক্সাম্পল আসছিল, যেমন হচ্ছে এ অপশনটা ছিল হেপাটাইটিস এ ভ্যাকসিন, দেন হচ্ছে র্যাবিস, সি ছিল BCG, ই ছিল হচ্ছে বেরিসেলা জোস্টার ভাইরাস, আর ডি ছিল বেরিসেলা জোস্টার ভাইরাস, আর ই ছিল হচ্ছে রুবেলা। তাহলে হচ্ছে দেখেন আপনার কিল ভ্যাকসিন হচ্ছে কি, দেখেন প্রথমটা ছিল যে হেপাটাইটিস এ ভ্যাকসিন, সেটা তো হচ্ছে কিল ভ্যাকসিন, তাই না? আর বিটা ছিল হচ্ছে র্যাবিস, র্যাবিস হচ্ছে কিল ভ্যাকসিন। আর বাকি যে BCG বেরিসেলা জোস্টার ভাইরাস আর হচ্ছে রুবেলা ভাইরাস, ওগুলো হচ্ছে লাইভ এটিউটেড ভ্যাকসিন, তাই না? তাহলে হচ্ছে এবার যে কিল ভ্যাকসিন আসছে, লাইভ ভ্যাকসিন, লাইভ এটিউটেড ভ্যাকসিন গুলো আসতে পারে, ওটাও পড়ে নেবেন। দেন হচ্ছে দেখেন আরেকটা কোশ্চেন ছিল যে অর্গানিজম কজেস জেনিটাল আলসার, কোন কোন অর্গানিজম হচ্ছে জেনিটাল আলসার করে? তাহলে আমাদের এক নাম্বার যে এ নাম্বার অপশনটা ছিল কি নাইজেরিয়া গনোরিয়া। ঠিক আছে, বি ছিল আপনার হচ্ছে হেমোফিলাস ডুক্রি, সি ছিল হচ্ছে ট্রিপোনোমা পেলিডাম, ডি ছিল ইকোলাই, আর ই ছিল টাইকোমোনাস ভ্যাজাইনালিস। তাহলে দেখেন এই যে অর্গানিজম কজেস জেনিটাল আলসার কারা কারা করে, দেখেন হার্পিস সিমপ্লেক্স করবে, হেমোফিলাস ডুক্রি করে, ট্রিপোনোমা পেলিডাম, আর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আর গ্যানোলোমা ইঙ্গুইনালি। তাহলে হচ্ছে আমাদের অপশন এ ছিল হচ্ছে নাইজেরিয়া গনোরিয়া, সেটা হচ্ছে ফলস, বি ছিল হচ্ছে হেমোফিলাস ডুক্রি, সেটা হচ্ছে ট্রু, সি ছিল হচ্ছে কি ট্রিপোনোমা পেলিডাম, হ্যাঁ ওইটাও হচ্ছে আমাদের একটা ট্রু অপশন ছিল, আর ডি ছিল হচ্ছে ইকোলাই। না, ইকোলাই কি এখানে আছে? না, ইকোলাই নাই, তাহলে ওটা হচ্ছে ফলস। আর ট্রাইকোমোনাস ভ্যাজানালি সেটা হচ্ছে জেনিটাল আলসার করে না, তাহলে ওইটা একটা ফলস সিস্টেম। এখন HIV তো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, HIV নিয়ে হচ্ছে রিগার্ডিং HIV নিয়ে ছিল
যেরকম স্টেম ছিল যে প্রিডোমিনেটলি সেটা এফেক্ট করে কাকে, CD4 টি লিম্ফোসাইট কে। দেন হচ্ছে এটা লেন্টিফ্রম সাব গ্রুপ থেকে আসে, হ্যাঁ, লেন্টিফ্রম সাব গ্রুপ অফ রেট্রোভাইরাস। দেন হচ্ছে হ্যাভ এ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ডি নাম্বার অপশন ছিল হচ্ছে রাইজ P24 এন্টিজেন টাইটার, যেটা রিপ্লেট করে হচ্ছে ভাইরাল লোড। আর ই নাম্বার অপশন ছিল হচ্ছে কি ভাইরাস ইজ ডিস্ট্রয় বাই হিটিং এট 57°C ফর 30 মিনিট। তাহলে হচ্ছে দেখেন এইচআইভি সম্পর্কে, যে এটা হচ্ছে এইচআইভি এ নাম্বার যে স্টেম ছিল যেটা প্রিডোমিনেটলি এফেক্ট করে CD4 টি লিম্ফোসাইট কে, এটা হচ্ছে ট্রু। দেন এটা কোথা থেকে আসে দেখেন, লেন্টি ফ্রম সাবগ্রুপ অফ রেট্রোভাইরাস। হ্যাঁ দেখেন এই যে লেন্টি সাবগ্রুপ অফ রেট্রোভাইরাস থেকে আসে, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড RNA, ঠিক আছে। তাহলে হচ্ছে বি নাম্বার অপশনটাও আমাদের ট্রু ছিল। সি ছিল এটা কি হ্যাজ এ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, হ্যাঁ এটাও হচ্ছে আমাদের একটা ট্রু। আর এটা ডি নাম্বার অপশন ছিল হচ্ছে রাইস P24 এন্টিজেন টাইটার রিফ্লেক্ট করে হচ্ছে ভাইরাল লোড, হ্যাঁ এটাও হচ্ছে ট্রু। এটা হচ্ছে একটা সেশনের SB আসছিল, হ্যাঁ এটাও ট্রু। দেন ই নাম্বার বলছে ভাইরাস ইজ ডিস্ট্রয় বাই হিটিং যে 57°C ফর 30 মিনিট, ঠিক আছে। তাহলে হচ্ছে ভাইরাসটা হচ্ছে ডিস্ট্রয় বাই হিটিং 56°C ফর 30 মিনিট অর বাই ডিসইনফেক্টেড উইথ গ্লুটারেলডিহাইড। তাহলে এই অপশনটা ট্রু। তাহলে হচ্ছে এইচআইভি নিয়ে 5টা স্টেম ছিল, সবগুলোই ট্রু। আচ্ছা, এখন দেখেন হচ্ছে ফিচার অফ কনজেনিটাল রুবেলা সিনড্রোম। কনজেনিটাল রুবেলা সিনড্রোমের এরকম ফিচার ছিল যে এ নাম্বার অপশন ছিল এটা কি সেন্সরি নিউরাল ডিফনেস, বি নাম্বার ছিল যে ক্যাটারেক্ট পাবেন, ডি সি ছিল হচ্ছে ভেন্ট্রিকুলো মেগালি, আর ডি ছিল হচ্ছে সেপ্টাল ডিফেক্ট আর প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, আর ই ছিল করয়েডোরেটিনাইটিস। তাহলে হচ্ছে দেখেন ফিচার অফ কনজেনিটাল রুবেলা সিনড্রোমে হচ্ছে এ নাম্বার যে অপশন ছিল যে সেন্সরি নিউরাল ডিফনেস, এই যে দেখেন সেন্সরি নিউরাল ডিফনেসটা হচ্ছে